2026-এর নির্বাচন যে বিজেপি এবার একেবারে আলাদা করে করাতে চাইছে, বিজেপি নেতা দিলীপ ঘোষ তা বারবার নিজের বক্তব্যে পরিষ্কার করেছেন। তিনি খড়গপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে বের হওয়ার আগে রবিবার 5ই এপ্রিল তা জানালেন আরও একবার। সেই সঙ্গে বিজেপি স্ট্র্যাটেজি মোকাবিলাতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি যে সর্বাধিক লড়াই দিচ্ছেন তাও জানালেন দিলীপ ঘোষ। নিজের মুখেই বললেন, মমতা ব্যানার্জি যা পরিশ্রম করছেন সারা জীবনে তা করেননি। মমতা ব্যানার্জি একাধিক জেলাতে প্রতিদিন সভা সমাবেশ করছেন প্রার্থীদের সমর্থনে। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, মমতা ব্যানার্জি যা পরিশ্রম করছেন সারা জীবনে তা করেননি, এই নির্বাচনে তাকে করতে হচ্ছে। এদিন রাজ্য জুড়ে বিজেপি জেতার বিষয়ে অনেকটা আশা প্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ম্যাক্সিমাম অ্যানালিসিস করে আমরা প্রার্থী দিয়েছি যাতে তাদের জেতানোর জন্য কোনো সমস্যা না হয়। তবে সারা বছরই আমি মানুষের সঙ্গে সংযোগ করি খড়গপুরে, তাই নির্বাচনের সময় অতিরিক্ত বড় সভা করতে হয় না আমাকে। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সেরে ফেলি। কর্মীরাও বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করছেন। দিলীপ বাবু কি বলেছেন এ প্রসঙ্গে, মমতার সভা প্রসঙ্গে এবং নিজের কেন্দ্র খড়গপুর সদর প্রসঙ্গে শুনুন। মমতা ব্যানার্জি যা পরিশ্রম করছেন সারা জীবন যা করেননি এই নির্বাচনে করতে হবে। বিজেপির পঞ্চম দফায় প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, তারপর বিষ্ণুপুরে 3বার প্রার্থী বদল, এখনো কমপ্লিট হলো না প্রার্থী তালিকা। চলতেই থাকবে, ম্যাক্সিমাম অ্যানালাইসিস করে আমরা এবারে প্রার্থী দিচ্ছি যাতে জেতানোর জন্য কোনো সমস্যা না হয়। তো সংগঠনের মধ্যে কিছু সমস্যা থাকে, নতুন লোককে প্রার্থী করতে হয়, তো কর্মীদের মেনে নিতে সময় লাগে, কিন্তু সবাই মিলে লড়বে, বাংলায় পরিবর্তন করবে। আজ থেকে পুরোদমে প্রচার শুরু করবেন আপনি, মানে প্রচারের স্ট্র্যাটেজি কি রয়েছে, কিভাবে প্রচার করবেন? দেখুন, খড়গপুরে এর আগে দুবার আমি ইলেকশন লড়েছি। আমি কোনো সভা সমিতি করি না, আমি পাড়ায় পাড়ায় ঘুরি, জনসম্পর্ক করি, লোকের সঙ্গে দেখা করি। সারা বছরই থাকে, কিন্তু নির্বাচনে একবার ভোট দেওয়ার জন্য আপিল করতে যাই। বাকি আমার কর্মীরা বুথে বুথে বেরিয়ে বাড়ি বাড়ি সম্পর্ক করছেন, লিফলেটস দিচ্ছেন, এটা চলতেই থাকবে। আমি আছি, দেখা করবো লোকের সঙ্গে, আর লোক বিজেপিকে ভোট দেবে। আমাকে খড়গপুরের বাইরেও কিছু জায়গায় প্রচার করতে যেতে হবে, যেন বিশেষ বিশেষ জায়গায় গিয়ে আমি লোকের সঙ্গে দেখা। দিলীপ ঘোষ জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃত্বরা হাজির হচ্ছেন মনোনয়নের পরে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করার জন্য। এবার পশ্চিমবঙ্গ দেখবে ভোট কিভাবে হয়। যা করার দরকার এখানে মনোবল বাড়ানোর জন্য করা হবে। মমতা ব্যানার্জি এখনো ভয় দেখাচ্ছেন লোকজনকে, বিজেপিকে চ্যালেঞ্জ করছেন। নির্বাচন কমিশন থেকে আদালত সবকিছুকে চ্যালেঞ্জ করে যাচ্ছেন। সাধারণ ভোটারদের তাই মনোবল বাড়ানোর দরকার আছে, তাই প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব আসছেন। মালদা মুর্শিদাবাদের দুশ্চিন্তা এবারে দূর হবে। ওখানে সীমানা বেড়া পর্যন্ত করতে দেওয়া হতো না, এবার আদালত বিষয়টা হাতে নিয়েছে। আশা রাখছি রাজ্যে যে দুশ্চিন্তা রয়েছে ওই এলাকা নিয়ে এবারটা মুক্ত হবে। জেলাতে বিভিন্ন পরিস্থিতি পরিদর্শনে আসছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মালদার ঘটনা চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে যে কি পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ আছে। গত 10 বছর ধরে কি পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করেছি। 300 জন প্রাণ দিয়েছেন। নির্বাচন কমিশন এবং বিচারক সকলে আসুন, বিষয়টা দেখুন। বিচারকদের যদি আটকে রাখা হয় তাহলে কোথায় কি কাজ করতে পারবে। দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। প্রচারে সোমবার আসছেন মোদী, তারপর আবার 9 তারিখ পশ্চিমবাংলায় নমিনেশন হয়ে গেছে, এবারে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, প্রচার জোর কদম হবে। গতকাল আমরা খড়গপুরে বিশাল শোভাযাত্রা করে নমিনেশন দিয়েছি। সর্বভারতীয় নেতারাও আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবার নেতৃত্ব দেবেন, তিনি আসছেন। সারা পশ্চিমবাংলা দেখবে এবারে ভোট কি করে করতে হয়, কি করে জিততে হয়। সরাসরি ভোট কর্মীদের সাথে কথা বলবেন ভার্চুয়ালি। যা করার দরকার এখানে মনোবল বাড়াবার জন্য। মমতা ব্যানার্জি এখনো ভয় দেখাচ্ছেন লোকেদেরকে, বিজেপিকে চ্যালেঞ্জ করছেন। এখানে নির্বাচন কমিশন থেকে আদালত তাদেরকেও চ্যালেঞ্জ করছেন, যেন সাধারণ বাংলার ভোটারদের মনোবল বাড়াবার দরকার আছে, যারা তারা বেরিয়ে গিয়ে ভোট করেন। প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন নিজে এসে তাতে। মোথাবাড়ি হিংসার ঘটনা ষড়যন্ত্র তথ্য হচ্ছে, যা আশঙ্কা করে আগে সতর্ক করেছিলেন বিচারকরা, তা সত্ত্বেও পুলিশ প্রশাসনের তরফে এত গাফিলতি কেন? সতর্ক তো এখন করছেন ওনারা। আমরা তো বছর বছর বলে আসছি ওখানে অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস বহুত অ্যাক্টিভ আছে, সেখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়ে ছেড়ে। তারপরে মমতা ব্যানার্জি কিছু করেননি, কারণ ওই এলাকাটা ওনার মুক্তাঞ্চল হয়ে গেছে। তো সেখানে রাস্তা করতে দেওয়া হয় না, বর্ডারে বেড়া দিতে দেওয়া হয় না। কেন দিন চলে এসছে? আমাদের ধারণা আদালত নিজে হাতে নিয়েছেন, এনআইএ নেমেছে। এবারে পশ্চিমবাংলার মানুষের মালদা মুর্শিদাবাদ নিয়ে দুশ্চিন্তা দূর হবে।
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই সবাইকে যে কি পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ আছে। আর আমরা গত 10 বছর ধরে কি পরিস্থিতি লড়াই করেছি, 300 জন প্রাণ দিয়েছে। আমরাও বারবার বলছি এবং জানাবো সব ঘটনা। নির্বাচন কমিশন আসুন, বিচারকরা আসুন, দেখুন বিচার ব্যবস্থা আর বিচারকদের যদি আটকে রাখা হয় তাহলে কোথায় বিচার ব্যবস্থা কি কাজ করবে। সম্প্রতি তালসারিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেতা রাহুলের। এ প্রসঙ্গেও দিলীপ ঘোষ নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, দুর্ভাগ্যজনক ঘটনা, একজন উঠতি অভিনেতা এভাবে মারা গেল, তাতে সবার দোষ আছে। প্রোডাকশন হাউস থেকে ওখানে যারা আয়োজক ছিলেন তাদের সবার ভুলে বা সবার ত্রুটি রয়েছে। কিন্তু তারপরেও আমি প্রশ্ন করব, এই রাহুল যখন কাজ পায়নি, 1 বছর বসেছিল, তখন কেউ খোঁজ নেয়নি। তৃণমূলের লোকজনেরা তাকে আলাদা করে রেখেছিল, পেটের জন্য ওরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আজকে একজন অভিনেতা মারা গিয়েছেন, এটা দুঃখজনক, কিন্তু তারা কি দুর্দশার মধ্যে বেঁচে রয়েছেন সেটার খোঁজ কেউ নেয়নি। এরকম বহু অভিনেতা অভিনেত্রী আছে আজকে পশ্চিমবাংলায়। শুকিয়ে যাচ্ছে এই ফিল্ম মাফিয়ারা, তাদের কাজ দেয় না, তাদের চাকরের মতো ব্যবহার করে। তার পরিবর্তন হওয়া দরকার আছে, বিজেপি এলেই তার পরিবর্তন হবে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। দুর্ভাগ্যজনক ঘটনা, একটা উঠতি অভিনেতা এভাবে মারা গেল, তাতে সবার দোষ আছে। প্রোডাকশন হাউস থেকে যারা ওখানে করছিলেন ব্যবস্থা ইত্যাদি অনেক গলতি আছে। আমিও আরো প্রশ্ন করব, এই রাহুল যখন কাজ পায়নি 1 বছর বসেছিল, কেউ খোঁজ নেয়নি। এই টিএমসির লোকেরা তাকে আলাদা করে রেখেছিল, পেটের জন্য ওরা ঘুরে বেড়াচ্ছিল এদিক ওদিক। আজকে একজন অভিনেতা মারা গেছে, এটা দুঃখজনক, কিন্তু তারা কি দুর্দশার মধ্যে বেঁচে আছে কেউ খোঁজ নেয়নি। এরকম বহু অভিনেতা অভিনেত্রী আজকে পশ্চিমবাংলায় শুকিয়ে যাচ্ছে। এই ফিল্ম মাফিয়ারা তাদেরকে কাজ দেয় না, তাদেরকে চাকর বাকর ব্যবহার করে। তার পরিবর্তন হওয়ার দরকার আছে, আর বিজেপি এর পরিবর্তন হবে। খড়গপুর সদর কেন্দ্রটি দিলীপ ঘোষের ভীষণই প্রিয়, কারণ তিনি সেখানকার লোকাল এবং এই এলাকাকে খুব ভালো করে দিলীপ ঘোষ চেনেন। তো তিনি বরাবরই এই খড়গপুর সদর কেন্দ্রটিকেই কিন্তু প্রেফার করেছেন। এবার তার এই কেন্দ্রেই তাকে প্রার্থী করা হয়েছে। এবারের ভোটে বিজেপির সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে যে সুসম্পর্ক, সেটা ভেতরে কতটা আছে সেটা পরের বিষয়, কিন্তু পার্টি মেম্বারদের সামনে, ভোটারদের সামনে সেটাকে তুলে ধরা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের যে সুসম্পর্ক সেই বিষয়টিকে। একবার খেয়াল করে দেখুন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর যে নমিনেশন, সেই নমিনেশনে হাজির ছিলেন দিলীপ ঘোষ। আবার খড়গপুর সদরে যে রোড শো করলেন দিলীপ ঘোষ নিজের নমিনেশন দিতে গিয়ে, সেই নমিনেশনে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে নিজে হাতে মালা পরিয়ে দিলেন দিলীপ ঘোষ এবং একই সঙ্গে দিলীপ ঘোষের হাত তুলে ধরলেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তো স্বাভাবিকভাবে এই যে অপটিক্সটা, এই যে কর্মীদের যে দেখানো যে দিলীপ এবং শুভেন্দুর মধ্যে আগে যাই থেকে থাকুক না কেন, যাই মতবিরোধ থেকে থাকুক না কেন, এখন আর সেটা নেই। এবার যদি এটা শুধুমাত্র অপটিক্সও হয়, তাহলেও কিন্তু বলা যেতে পারে যে ভোটে এই অপটিক্স কাজে লাগলেও লাগতে পারে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।